হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ ক্লাস 10-এর একটা ভীষণই গুরুত্বপূর্ণ কবিতা, তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 4-এর মাই ওন ট্রু ফ্যামিলি। এই মাই ওন ট্রু ফ্যামিলিটাকে লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড বেঙ্গলিতে ডিকনস্ট্রাকশন করব, খুব ইজিলি এক্সপ্লেইন করব। এবং অবশ্যই কবিতাটা যখন এক্সপ্লানেশন শেষ হবে, আজকের এই ভিডিওতে হোক বা এর পরবর্তী সময়ের ভিডিওতে হোক, এই কবিতার থেকে আসা যে এক্সেপশনাল কোশ্চেনগুলো হয়, বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন হচ্ছে কোশ্চেন ব্যাংক ফলো করে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আসব। যে কোশ্চেনগুলো তোমরা খুব ইজিলি দেখে দেখে অ্যান্সার করতে পারো সেরকম কোশ্চেন নয়, যে কোশ্চেনগুলো তোমাদের জন্য লিখতে ডিফিকাল্ট হয়, বানিয়ে লেখার ক্ষেত্রে ডিফিকাল্ট হয়, বানিয়ে লিখতে পারো না বা লিখতে গেলে গ্রামাটিক্যাল ফল্ট হয়, এরকম কিছু কোশ্চেনে উইথ অ্যান্সার আমি নিয়ে আসবো তোমাদের জন্য, যেগুলো তোমাদের আগামী 2027-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণই ইম্পর্ট্যান্ট হবে পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য। ওকে, আজকের এই কবিতাটা আমাদের কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজ। দেখো, আমরা সবাই কিন্তু পরিবারকে ভালোবাসি, কারণ পরিবার আমাদের রক্ষা করে, আমাদের যত্ন নেয় এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু দেয়। কিন্তু কখনো কি ভেবেছো তোমরা, এমন একটি পরিবার আছে যারা কোনোদিন আমাদের কাছে কিছু চায় না, তবুও সারা জীবন কিন্তু আমাদের দিয়েই যায়। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, খাদ্য দেয়, তারপরে ওষুধ দেয়, ছায়া দেয় এবং এই সুন্দর পৃথিবীকে আমাদের প্রত্যেকের বসবাসযোগ্য করে তোলে। তাই কবি টেড হিউজ মনে করেন, গাছ শুধু প্রকৃতির অংশ কিন্তু নয়, শুধু গাছ যে প্রকৃতিরই অংশ তা কিন্তু নয়, তারা আমাদের ট্রু ফ্যামিলি বা সত্যিকারের পরিবার, এবং ওন ট্রু ফ্যামিলি মানে সত্যিকারের নিজের পরিবার। যখন পরিবারের কোনো সদস্য কষ্ট পায়, তখন আমরা যেমন কষ্ট অনুভব করি, তেমনি গাছ কাটা হলে, বন ধ্বংস হলে এবং প্রকৃতি বিপন্ন হলে আমাদেরও কিন্তু ব্যথা অনুভব করা উচিত, কারণ প্রকৃতি ছাড়া মানুষের অস্তিত্ব কিন্তু একেবারেই অসম্ভব। এই গভীর অনুভূতি এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়েই টেড হিউজ কিন্তু আজকের এই কবিতাটা লিখেছেন, মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটা। এখন আমরা এই কবিতাটাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করার পূর্বে, এখানে আমাদের টেক্সটের মধ্যে যে যেভাবে হচ্ছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে কিছুটা বলা আছে, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। কবি টেড হিউজ সম্পর্কে কিছুটা জেনে নেওয়া উচিত আমাদের। দেখি কি বলেছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet. এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 থেকে 1998, অর্থাৎ হি ওয়াজ বর্ন ইন 1930 অ্যান্ড হি ডাইড ইন 1998। উনি মারা গিয়েছিলেন 1998 সালে এবং 1930-এ ওনার জন্ম হয়েছিল। ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট, একজন উল্লেখযোগ্য বা খ্যাতিমান একজন ইংরেজি কবি ছিলেন বা ইংরেজ কবি ছিলেন। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরিয়েট, এবং ছিলেন একজন পোয়েট লরিয়েট বা লরিয়েট কবি অফ গ্রেট ব্রিটেনের ফ্রম 1984 টিল হিজ ডেথ। অর্থাৎ গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট ছিলেন উনি 1984 সাল থেকে শুরু করে টিল হিজ ডেথ মানে তার মৃত্যু পর্যন্ত। এবার আমাদের এখানে একটা শব্দ যেটা আমাদের জানা উচিত, যে পোয়েট লরিয়েট জিনিসটা কি। দেখো, পোয়েট লরিয়েট হলো একজন বিশেষভাবে সম্মানিত সরকারি কবি, যাকে সাধারণত একটি নির্দিষ্ট দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়। তিনি জাতীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা বলেন, এমনকি তিনি জাতির বা সমাজের গুরুত্বপূর্ণ অনুভূতি, মূল্যবোধ ও ঐতিহাসিক বা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেন। এমন কবি যারা যারা কিনা সরকারিভাবে বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়োগ হয় এবং জাতির বা সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক, জাতীয় কোনো অনুষ্ঠানে হোক বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে হোক, সেই দেশের বা সেই প্রতিষ্ঠানের সেই বিষয় নিয়ে যখন কবিতা পাঠ করেন এবং জাতির বা সমাজের গুরুত্বপূর্ণ অনুভূতি, মূল্যবোধ
এবং অতীত ঐতিহ্য সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করেন যে কবিরা, তাদেরকে বলা হয় পোয়েট লরিয়েট। আশা করি বোঝাতে পারলাম পোয়েট লরিয়েট জিনিসটা কি। তো পোয়েট লরিয়েট এখানে অর্থাৎ আমাদের যে আজকের কবি টেড হিউজ, উনি এই গ্রেট ব্রিটেনের 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত এই গ্রেট ব্রিটেনের একজন পোয়েট লরিয়েট কবি ছিলেন, সরকারি কবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ইনক্লুড যেমন সংযুক্ত রয়েছে বার্থ লেটার্স, দ্য হক ইন দ্য ট্রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড। দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্সেস। এবার আমরা এটা কবি সম্পর্কে জানলাম এবং কবিতাটা সম্পর্কে কিছুটা বলা আছে এখানে, যে দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করেছে দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স, মন্ত্রমুগ্ধ বা জাদুকর একটা অভিজ্ঞতা অফ আ ইয়াং চাইল্ড, একটা ছোট্ট শিশু, ইন আ ওক উড, একটা বনভূমিতে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা ইন্ডিকেটস করে বা এই কবিতাটা আমাদেরকে বোঝায় বা ইঙ্গিত দেয় দ্যাট হিউম্যান বিংস, যে মানব জাতি, অ্যান্ড ট্রিস, এবং গাছেরা, শুড থ্রাইভ, উচিত, অর্থাৎ মানব জাতি এবং গাছেদের উচিত, থ্রাইভ মানে হচ্ছে বেড়ে ওঠা বা উন্নতি লাভ করা। একটু থ্রাইভ শব্দটা উন্নতি বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা যায়। এখানে যেহেতু গাছ এবং হচ্ছে মানুষের কথা বলেছি, তো একসাথে বড় হওয়া উচিত বা বেড়ে ওঠা উচিত অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি, একটা একক পরিবার হিসেবে গাছেদের এবং হচ্ছে মানুষদের বা মানব জাতিকে বেড়ে ওঠা উচিত বা এই পৃথিবীতে বাঁচা উচিত একটা ফ্যামিলির মতো করে। ইটস ফোকাসেস স্ট্রংলি, এটা ফোকাসেস মানে দৃষ্টিপাত করে, ফোকাস করে, স্ট্রংলি মানে খুব আহ, জোর দিয়ে ফোকাস দেয় বা জোর দিয়ে দৃষ্টিপাত করে, বোঝানোর চেষ্টা করে দৃঢ়তার সাথে, অন দ্য নিড টু প্রোটেক্ট, প্রয়োজনের উপর, কিসের, টু প্রোটেক্ট মানে রক্ষা করার ক্ষেত্রে, আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ কিসের জন্য, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবার জন্য এই কবিতাটা বিশেষ করে গুরুত্ব আরোপ করে বা ফোকাস করে। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানে মানব সমাজের বা মানব সভ্যতার কল্যাণের স্বার্থে বা কল্যাণের জন্য। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা ছিল আমাদের কবিতাটা, আহ, যে যে কবিতাটা কিসের উপর বেস করে লেখা হয়েছে সেই জিনিসটা এখানে দেওয়া থাকলো। এবার আমরা পরীক্ষার জন্য যেটা দরকার, আমাদের লাইন বাই লাইন এবং ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং কোন লাইনে কি বোঝাতে চেয়েছেন কবি, কোন জিনিসটা কাকে রেফার করেছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একদা আমি হামাগুড়ি দিয়ে, ক্রেপ্ট মানে কি করা, ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। আহ, তো আমি একবার চুপি সারে কি করেছিলাম, হামাগুড়ি দিয়ে চুপি সারে প্রবেশ করেছিলাম। ওয়ান্স আই আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, এখানে কথাটা ছোট করে যদি একটা ওয়ার্ড ইউজ করেছি, কিন্তু এই লাইনটা দিয়ে বুঝিয়েছে যে একদা কবি, আই বলতে এখানে কবিকে রেফার করেছে, ফার্স্ট পারসন অলওয়েজ। আমরা জানি যে ফার্স্ট পারসন যদি কোনো স্টোরিতে বা পোয়েমে ইউজ করা হয়, তাহলে সে ফার্স্ট পারসনকার সেই পোয়েটকে অথবা সে রাইটারকে ইন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে বা রেফার করে। তাহলে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একদা বা একবার আমি ক্রেপ্ট করেছিলাম হামাগুড়ি দিয়ে বা চুপিসারে প্রবেশ করেছিলাম একটা ওক বনভূমিতে, ওক গাছের বনভূমিতে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক, আই ওয়াজ লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে খোঁজা। আই ওয়াজ লুকিং ফর মানে আমি খুঁজছিলাম, এ স্ট্যাক একটা হরিণ, মানে স্ট্যাক মানে হচ্ছে মেল হরিণ, মেল ডিয়ারকে স্ট্যাক বলা হয়। তো একটা পুরুষ হরিণের খোঁজে আমি একবার একটা ওক বনভূমিতে প্রবেশ করেছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সাক্ষাৎ করেছিলাম একজন বৃদ্ধা মহিলার সাথে সেখানে। তাহলে আমি সাক্ষাৎ করেছিলাম অ্যান ওল্ড ওম্যান দেয়ার, একজন বৃদ্ধা মহিলাকে বা মহিলার সাথে সেখানে, অর্থাৎ ওই বনভূমিতে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, সমস্ত কিছু, অর্থাৎ এখানে এই যে ওল্ড ম্যানটার ডেসক্রিপশন দিয়েছে, তার অ্যাপিয়ারেন্সটা মানে দেখতে কেমন ছিল ওল্ড ম্যানটা, বলছে অল নবলি মানে সমস্ত কিছু যেন নরবরে, স্টিক মানে হাতে লাঠি ছিল, অ্যান্ড র্যাক, র্যাক মানে হচ্ছে জীর্ণ, মানে তার যে পোশাকটা পরিহিত ছিল সে পোশাকটা একেবারে জীর্ণ ছিল, ছেঁড়া ছিল। তাহলে জীর্ণ পোশাক পরিহিত, হাতে লাঠি নিয়ে একজন নরবরে শরীরের একেবারে খুবই বৃদ্ধা একজন মহিলার সাথে লেখকের সাক্ষাৎ হয়েছিল ওক বনভূমিতে। এই দুটো লাইনের আমাদের হচ্ছে মিনিং এটা দাঁড়াইলো। আচ্ছা, তারপরে দেখো, শি সেইড, তিনি বললেন, অর্থাৎ এই বৃদ্ধা মহিলাটা বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে আছে, ইয়োর সিক্রেট মানে তোমার গোপনীয়তা, ইয়োর সিক্রেট, আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে আছে, ইয়োর সিক্রেট তোমার গোপন বিষয় গোপনীয়তা, হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ আমার ছোট্ট ব্যাগের মধ্যে। অর্থাৎ এই নবলি স্টিক অ্যান্ড র্যাক যে ওম্যানটা ছিল,
ওল্ড ম্যান তার ব্যাগের মধ্যে উনি বলেছেন যে লেখকের যে সব গোপন বিষয় রয়েছে। আসলে আমরা কি বুঝবো? সরি, গোপন বিষয় হলো যখন সিক্রেট যে কোনো একটা ব্যাপার থাকবে কারো কাছে, সিক্রেট থাকা মানে হলো তার দুর্বলতা থাকা। অর্থাৎ আমার কাছে যদি তোমাদের কারো সিক্রেট থাকে, তোমাদের সিক্রেট বিষয়টা জানা থাকে, তার মানে তোমার দুর্বল বিষয়টা আমার জানা আছে, বা দুর্বল জায়গাটা বা দুর্বল পয়েন্টটা জানা আছে। তো এখানে এই মহিলাটা যে কথাটা বলে যে আমার কাছে আছে ইয়োর সিক্রেট, অর্থাৎ লেখকের সিক্রেট, হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার যে গোপন বিষয়টা আমার কাছে, বা গোপনীয়তাটা আমার এই ব্যাগের মধ্যে আছে। এই ছোট্ট চাইল্ডটাকে বললো। চাইল্ড বলতে আমরা পোয়েটকে রেফার করব, অথবা এখানে আমরা এই চাইল্ডকে দিয়ে মানব সমাজের মানব শিশুকে বোঝাবো। মানব শিশু বা হচ্ছে মানব প্রজন্মের, মানব জাতির শিশুকে বোঝাবো, যে শিশুকে দিয়ে পুরো মানব জাতিকে বোঝাবে, যারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এই শিশুরা যদি সঠিক শিক্ষা পায় তাহলে ভবিষ্যতে এই সমাজ সঠিক দিকে এগোবে। তাই এখানে এই কবিতার মাধ্যমে কিন্তু সেই বার্তাই দেওয়ার চেষ্টা করছেন কবি। যাই হোক, আমরা পরবর্তী সময় আরো লাইনটা ক্লিয়ার হবে, এটুকু এখন দেখে নেই লাইন বাই লাইন। তো কি বলছে যে দেন শি বিগ্যান টু ক্যাকল। এই কথাটা বলার পরে তিনি কি করলেন, ওই বৃদ্ধা মহিলা বিগ্যান টু ক্যাকল। ক্যাকল মানে হচ্ছে, ক্যাকেল যে সাউন্ডটা রয়েছে এটা হচ্ছে মুরগি, ও তারপরে হচ্ছে হাঁস, এই জাতীয় প্রাণীরা যখন চিৎকার করে এই সাউন্ডটাকে কিন্তু ক্যাকল বলা হয়। তো বলছে দেন শি বিগ্যান টু ক্যাকল, মানে এরকম করে তিনি হাসতে শুরু করলেন, মানে একটা বিটকেল হাসি, একটা অট্ট হাসি হাসতে লাগলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। এবার এরকম একটা বনভূমির মধ্যে যখন কবির সামনে এরকম একজন বৃদ্ধা মহিলা, যার শরীরটাও দেখতে নড়বড়ে এবং হচ্ছে জীর্ণ, একটা অদ্ভুত শরীরের মহিলা যখন খিলখিল বা খ্যাক খ্যাক করে হাসবে, তখন স্বাভাবিকভাবে একজন কেঁপে উঠবে। তাই কবি যেন ভয়ে একেবারে কেঁপে উঠলেন। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি ওপেন আপ মানে খুললেন হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটি। অ্যান্ড আই কেম টু আই সাবাক, এই যে লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। কবি কখন দুবার জেগে উঠলেন? হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু বাই সাবাক? তাহলে উত্তরটা হচ্ছে আমার, দ্য পোয়েট কেম টু বাই সাবাক হোয়েন দ্য ওল্ড ম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন সেই বৃদ্ধা মহিলাটি খুলল তার ছোট্ট ব্যাগটি। তাহলে শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু বাই সাবাক, তিনি খুললেন তার ছোট্ট ব্যাগটি এবং আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টায়ারিং ট্রাইব, সারাউন্ডেড বাই মানে ঘেরা ছিল, এ স্টায়ারিং ট্রাইব কাদের দ্বারা? স্টায়ারিং মানে হচ্ছে দৃষ্টি বা এক পলকে তাকিয়ে রয়েছে, ট্রাইব মানে হচ্ছে সেই একটা প্রাচীন জনজাতি বা উপজাতি। অর্থাৎ কবি যখন দুবার জেগে উঠলেন, জেগে উঠে উনি দেখলেন যে তার চারপাশে সারাউন্ডেড রয়েছে, ঘেরা রয়েছে হচ্ছে প্রাচীন জনজাতি বা প্রাচীন উপজাতি। যে জনজাতিরা তার দিকে তার চারপাশে রয়েছে, তার দিকে তাকিয়ে রয়েছে সবাই এক পলকে। অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক, এবং আমাকে বাধা রয়েছে, টু এ স্ট্যাক মানে একটা খুঁটির সাথে, অর্থাৎ কবিকে খুঁটির সাথে বাধা বেঁধে রেখেছে। আচ্ছা, এলেনটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে একটা শব্দ রয়েছে স্টায়ারিং ট্রাইব, মনে রাখবে, এখানে বলে দিচ্ছি আমি। স্টায়ারিং ট্রাইব এর, এটা কাকে অ্যাকচুয়ালি রেফার করেছে? স্টায়ারিং ট্রাইব বলতে রেফার করেছে বা বুঝিয়েছে সেই যে ওক উডটা ছিল, ওক বনভূমিটা ছিল, ওক বনভূমির গাছেদেরকে বলেছে স্টায়ারিং ট্রাইব, মনে রাখবে এটা। আচ্ছা, দে সেইড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিস, আমরা হলাম ওক গাছ। তাহলে এখানে কি আগেই বলে দিলাম যে কথাটা, যে এই যে স্টায়ারিং ট্রাইব তারা যে কথা বলছে, যে তারা যখন চারিদিকে ঘিরে রয়েছে লেখকের, তখন তারা বলল যে উই আর ওক ট্রিস, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার প্রকৃত, তোমার ওন নিজের প্রকৃত পরিবার, নিজের প্রকৃত পরিবার, সত্যিকারের পরিবার। উই আর চোপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, টুকরো টুকরো করা হচ্ছে। উই আর টর্ন আপ, টর্ন আপ মানে কি ছিঁড়ে ফেলা, একেবারে আলাদা করে দেওয়া। ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার কি চোখে পড়ে না? ব্লিঙ্ক মানে কি করে চোখ টিপ টিপ করা, অর্থাৎ এখানে এই কথাটা দিয়ে বোঝাতে চেয়েছে যে আমরা তো তোমার সত্যিকারের পরিবার। একজন সত্যিকারের পরিবারের, আমাদের ফ্যামিলির যদি কারো কোনো কিছু হয় কখনো, কেউ যদি কোথাও বিপদে পড়ে বা কারো কোনো কিছু যদি মেডিকেল প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা কি করি, সবাই কিন্তু সমানভাবে চিন্তিত থাকি। তো এখানে বলছে যে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমরা এত বিপদে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে একেবারে টুকরো টুকরো করে। ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তোমরা, তোমাদের কি চোখে পড়ে না? তোমাদের এক পলকেও কি চোখে পড়ে না? ইউ ডো নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কি দেখো না? তোমরা দেখতে পাও না? আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি, যদি না তুমি, আনলেস মানে অন্যথায় বলতে পারি আমরা, ইউ মেক এ প্রমিস নাও, তুমি এখনই যদি একটা প্রমিস না করো, প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই,
তোমাকে এখনই মরতে হবে। অর্থাৎ কবিকে বেঁধে কিন্তু এভাবে শাসাচ্ছে পুরো। বলছে যে তুমি যদি এখনই প্রতিজ্ঞা না করো, এখনই যদি প্রমিস না করো, তাহলে তোমাকে কিন্তু এখনই মরতে হবে। বলছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি, যখনই তুমি দেখবে একটা ওক গাছ, ফেল্ড মানে হচ্ছে কেটে ফেলা, ফেল মানে কেটে ফেলা, ফেল্ডের সেকেন্ড ফর্ম আছে এটা। তো যখনই তুমি দেখবে যে একটা গাছকে কেটে ফেলা হচ্ছে, ওক গাছকে, সয়ার মানে শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি কি করবে, তুমি যখনই দেখবে একটা গাছকে কাটা হচ্ছে, ওক গাছকে, তুমি শপথ করো এখনই যে তুমি দুটো গাছকে লাগাবে। নাও, তুমি এখনই শপথ করো, ইউ উইল প্ল্যান টু, তুমি প্লান্ট করবে বা লাগাবে দুটো গাছকে। আনলেস ইউ সয়ার, যদি না তুমি শপথ করো বা তুমি শপথ না করলে, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো রঙের যে ওক গাছের যে বার্ক বা ছালগুলো বা বাকলগুলো রয়েছে, উইল রিঙ্কল ওভার ইউ, সেগুলো তোমাকে পেঁচিয়ে ধরবে। এই এই যে কালো রঙের যে ওই ওক গাছের যে ছালগুলো বা বাকলগুলো রয়েছে, সেগুলো তোমাকে একেবারে রিঙ্কল ওভার ইউ মানে তোমাকে একদম পেঁচিয়ে নেবে, তোমাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট, এবং শেকড়, ইউ অ্যামং দ্য অক্স ট্রি, ইউ অ্যামং দ্য অক্স, এবং যে শেকড়, যে শেকড়ের মাঝখানে তুমি আছো, এমং মানে হচ্ছে মাঝখানে, এই ওক গাছেদের, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্ম গ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি কখনোই বড় হওনি। অর্থাৎ যে ওক গাছের তলায় তোমার জন্ম হয়েছিল, কিন্তু তুমি কখনোই, নেভার গ্রিউ মানে কখনোই বড় হওনি, মানে এটা একটা সার্কাস্টিক কথা বলতে পারি বা আইরনিক্যাল। এখানে অ্যাকচুয়ালি কথাটা বলছে যে তুমি বড় হয়েছো, তোমরা বড় হয়েছো, কিন্তু মনের দিক থেকে বা হচ্ছে তোমাদের বুদ্ধির দিক থেকে তোমরা এখনো ছোট রয়েছো, যে তোমরা গাছ কেটে কেটে কি করছো, নিজেদেরই ক্ষতি করছো। তোমরা অনেক বড় হয়েছো, শরীরের দিক দিয়ে বড় হয়েছো, বড় হয়ে উঠেছো, কিন্তু তোমরা মনের দিক থেকে, বুদ্ধির দিক থেকে এখনো অনেকটা ছোট রয়েছো। তোমরা কখনোই বড় হওনি, কারণ যে বড় হবে, যে বুঝবে, যার বুদ্ধি বাড়বে, সে কখনোই তার জেনে শুনে নিজের ক্ষতি করবে না। এই কথাটাই বলতে চেয়েছে যে এ রুট অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, যে ওক গাছের শিকড়ের মাঝখানে, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই তুমি বড় হওনি। কথাটা বুঝতে হবে লাইনটাকে। আচ্ছা, পরে দেখি এবার। দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউস, বিনিথ দ্য বাউস, বাউস মানে হচ্ছে শাখা প্রশাখা, অর্থাৎ এই যে ওক গাছের যে শাখা প্রশাখা ডালপালা, সেই ডালপালার তলায় এটা ছিল একটা কবির স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম, যে স্বপ্নটা, দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিল, চেঞ্জ করে দিল। অল্টার্ড মানে কি? অল্টার্ড মানে পরিবর্তন করে দেওয়া বা চেঞ্জ করে দেওয়া। দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিল, বদলে দিল। when I came out of the oak wood, যখন আমি বেরিয়ে আসলাম, অফ দ্য ওক উড, এই ওক বনভূমি থেকে, যখন আমি বেরিয়ে আসলাম এই ওক বনভূমি থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে, অর্থাৎ আমি এতক্ষণ থেকে কবি বনভূমির মধ্যে ছিলেন, এবং যখন বনভূমি থেকে বেরিয়ে এসে মানুষের সংস্পর্শে আসলো, মানুষের সঙ্গে আসলো, হিউম্যান কোম্পানিতে আসলো, তখন তিনি কি করলেন? তিনি জেগে উঠলেন এবং তিনি লক্ষ্য করলেন কি, যে মাই ওয়াক, যে তার হাঁটাটা, মাই ওয়াক মানে আমার হাঁটা, ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। অর্থাৎ যখন আমি হেঁটে আসছিলাম সেই বনভূমির থেকে বেরিয়ে, তখন আমার হাঁটাটা, আমি যে হাঁটছিলাম, আমার হাঁটাটা ছিল কার মতো দেখতে? হিউম্যান চাইল্ডের মতো, অর্থাৎ মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে হৃদয়টা, সেটা কিন্তু একেবারে কি হয়ে গেছে? মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয়টা কি হয়ে গেছে? ওয়াজ এ ট্রি, একটা গাছের হয়ে গেছে। অর্থাৎ আমার হৃদয়টা বা মনটা পুরোপুরি একটা গাছ হয়ে গেছে। কিন্তু আমি যদিও শারীরিক দিক থেকে ফিরে এসেছিলাম যখন সেই বনভূমির থেকে, তখন আমার হাঁটাটা মানুষেরই মতো ছিল, মানব শিশুরই মতো ছিল, কিন্তু আমার যে মনটা, হৃদয়টা, সেটা সম্পূর্ণরূপে হয়ে গেছিল একটা গাছের। অর্থাৎ গাছের ব্যথা, যন্ত্রণা সে বুঝতে শুরু করেছিল কবি। এই কবিতাটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাতে চেয়েছেন কবি, যে আমরা গাছ বা বৃক্ষ ছেদন করার মাধ্যমে আমরা কি করছি? আমাদের নিজেদেরই ধ্বংস ডেকে নিয়ে আসছি। এবং খুব দ্রুত যদি আমরা জেগে না উঠি, আমরা আমাদের এই ভুলগুলোকে বুঝতে না পারি, আমাদের এই ক্ষতিগুলোকে পূরণ করার চেষ্টা না করি, তাহলে একটা সময় গিয়ে এই পৃথিবীটা বসবাসযোগ্য থাকবে না। আজকে আমরা বর্তমান পরিস্থিতি যদি চিন্তা করি, যে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়নটা এতটাই বেড়ে গেছে যে পৃথিবীটা যেন বাসযোগ্য হওয়ার বা পৃথিবীতে বাস করার মতো পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই প্রাকৃতিক পরিবেশটা, সেই সৌন্দর্যটা ধীরে ধীরে কিন্তু বা সেই এনভায়রনমেন্টে থাকার যে সিচুয়েশনটা, সেটা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে।
ওকে, যাই হোক, আশা করি বোঝাতে পারলাম কবিতাটা, চেষ্টা করলাম বোঝানোর। আহ, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। এরপরে আমি এই কবিতাটার উপর বেস করে লাইন টু লাইন এবং ওয়ার্ড টু ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয়, যে কোশ্চেনগুলো খুব এক্সেপশনাল কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার খুব সহজে করতে পারবে না, তোমাদের বানিয়ে লিখতে অসুবিধা হবে বা তোমাদের লিখতে গেলে গ্রামাটিক্যাল ফল্ট হতে পারে, সেই ধরনের কোশ্চেন আমি নিয়ে আসবো। যে যে কিছু কোশ্চেন দেবে যেগুলো হচ্ছে খুব ইজি, সেই কোশ্চেনগুলো আমি দেবো না। যেগুলো সবাই অ্যান্সার করতে পারবে এরকম কোশ্চেন দেবো না। যে কোশ্চেনগুলো কঠিন হবে, যে কোশ্চেনগুলো লেখার ক্ষেত্রে তোমাদের জন্য ডিফিকাল্ট হবে, সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসবো উইথ অ্যান্সার। ওকে, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা দেখে কারো যদি একটু উপকারে আসে, যদি মনে হয় যে না ভিডিওগুলো তোমার কাজে লাগছে, কবিতাগুলো বা স্টোরিগুলো বা ড্রামাগুলো তোমাদের বুঝতে খুব সহজেই তোমরা বুঝতে পারছো, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওতে একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ।